বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে নিয়মিত সভা, সেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিকাল 4টায় ভার্চুয়াল সভা সভাপতিত্ব করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জামালউদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুশরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়াজটা কিসের? বন্ধ করে দাও। আওয়াজ হচ্ছে একটা কতক্ষণ লাগবে, তারপর ছেড়ে দিলাম। পিছনটা তো আছে। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমর্পিত হয়। সভায় বিগত 20 জুন 2021 অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পঠিত ও অনুমোদিত হয়। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে মহাসচিব সদস্যবৃন্দকে অবহিত করেন। 3 নম্বর, সভায় রাজধানী ও সীমান্তবর্তী জেলাগুলোতে কোভিড-19 করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় করোনা ভাইরাস সংক্রান্ত কমিটির আহ্বায়ক জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সভাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। রোগীর চাপে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় দেখা দিয়েছে জরুরি চিকিৎসা উপকরণ সংকট এবং জীবন রক্ষাকারী ওষুধ সমূহের মারাত্মক সংকট। সবচেয়ে আশঙ্কার বিষয় যে রাজধানীর কেন্দ্রীয় ওষুধাগারে অধিকাংশ জরুরি চিকিৎসার উপকরণ মজুদ প্রায় শেষ। রেমডেসিভির ইনজেকশন নেই, করোনা টেস্টিং কিট নেই, ভেন্টিলেটর ও হাইড্রোনেজাল করোনা নেই। এছাড়াও আইসিইউ বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ অত্যন্ত অপর্যাপ্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ব্যবস্থা আছে বলে যে মিথ্যাচার করছে, তাতে সবাই ক্ষোভ ও ধিক্কার জানানো হয়। জেলা হাসপাতালগুলোতে পরিস্থিতি সবথেকে মারাত্মক আকার ধারণ করেছে। অক্সিজেন ও অক্সিজেন কনসেন্ট্রেটরের অভাবে অনেকে মৃত্যুবরণ করছেন, অথচ সরকার কোন সমন্বিত পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সভায় সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে সমন্বিত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটু বলি যে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় আমরা তাদের যে সিভিল সার্জন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করেছি। বেশিরভাগ জেলা হাসপাতালগুলোতে আপনার কনসেন্ট্রেটর নাই এবং এরা এমন ফেস করছে আপনার অক্সিজেন সমস্যা, মানুষের অক্সিজেন দেওয়ার সমস্যা, যে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তারা বিভিন্ন বেড নেই, 50 বেডের জায়গায় আপনার দেখা যাচ্ছে যে প্রায় 129 জন রোগী ফ্লোরে, এবং একটা নর্মাল যে আপনার এরিয়া অফ হসপিটাল পেশেন্টদের জন্য সেটাকে চেঞ্জ করে একটা জায়গায় নিয়ে আসে। এই জিনিসগুলোকে আপনার অবশ্যই অবিলম্বে আপনার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা দরকার, তা না হলে জাতি প্রচন্ড রকমের বিপর্যয় দিকে যাচ্ছে। কোভিড নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে কোনো পরিকল্পিত কার্যকরী রোডম্যাপ তৈরি করা হয়নি এবং জনগণের সামনে তা প্রকাশ করা হয়নি। বিএনপি বারবার এই বিষয়ে সতর্ক করেছে এবং বিকল্প উৎস সন্ধানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের তাগাদা দিয়েছে, কিন্তু এই অনির্বাচিত সরকারের দায়িত্বহীনতা, উদাসীনতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকা সরবরাহে অপারগতা এবং চীন ও রাশিয়ার প্রস্তাবের শুরুতে ফিরিয়ে দেওয়া এবং একটিমাত্র বেসরকারি ব্যবসায়ী কোম্পানিগুলো জিম্মি হওয়ার কারণে আজকে গোটা জাতি চরম স্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়েছে। ইতিমধ্যে সরকার 7 দিনের পুনরায় লকডাউন কিংবা শাটডাউন, শাটডাউন ঘোষণা করেছে, যা এখন তামাশায় পরিণত হয়েছে। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহিহীনতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। গরিব সাধারণ মানুষ, দিন আনে দিন খায় শ্রেণীর মানুষের খাদ্যের ব্যবস্থা না করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও
কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনোই কার্যকর হতে পারে না। মানুষ ক্ষুধার তাগিদেই কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়ে। প্রকৃতপক্ষে কোভিড-19 করোনা ভাইরাস দিয়ে সরকারের কোন সুপরিকল্পিত কর্মসূচি নেই। প্রণোদনার ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং শারীরিক দূরত্ব বজায় রাখা ও ভ্যাকসিন সংগ্রহ এবং বিতরণে চরম অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সভা মনে করে জনগণের সক্রিয় অংশগ্রহণ ব্যতি রেখে এই ভয়াবহ ভাইরাসের সংক্রমণ মোকাবেলা করা সম্ভব নয়। অবিলম্বে এই করোনা বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট জাতীয় কমিটি, স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন, এনজিও এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতের মাধ্যমে যৌথ প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। 4. সুনামগঞ্জের উন্নয়ন প্রকল্প নিয়ে দুই মন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য এবং পররাষ্ট্রমন্ত্রীর করোনা ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে মন্তব্য প্রমাণ করেছে যে সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। চরম সমন্বয়হীনতা, অযোগ্যতা এবং দুর্নীতি প্রতিটি উন্নয়ন প্রকল্পকে শুধুমাত্র লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছে। এই সরকারের সর্বখাতের চরম দুর্নীতি দেশের অর্থনীতিকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। সভা মনে করে এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। 5. সভায় দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও আইন আদালত সংক্রান্ত বিষয়গুলোর উপরে গৃহীত পদক্ষেপ ও কর্মসূচি বিষয়ে অবহিত করেন। সভা শেষে সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন। এই ছিল আপনার আমাদের গতকালকে প্রধান আলোচিত বিষয়ে সিদ্ধান্ত শুনানি আপনাদের জানালাম। আপনার এর সঙ্গে একটু যোগ করতে চাই, হেলথ মিনিস্টার সাহেব আজকে সকালে দেখলাম তিনি বলেছেন জনগণের সহযোগিতা করলে খুব দ্রুত সমাধান সম্ভব। জনগণের সহযোগিতা তো করতে চায় জনগণ, আপনাদের জনগণকে সহযোগিতা করার কোনো সুযোগ দিচ্ছেন না। 1. 2. আপনাদের যে চরম দুর্নীতি, আপনাদের যে অযোগ্যতা, যে কারণে আজকে করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনারা দেখুন যে ভারতে ভয়াবহ একটা জানা করছেন ডেল্টা, কিন্তু তারা খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে এটা প্রায় 30% নেমে চলে এসছে। প্রত্যেকটি দেশেই তারা আজকে টপ প্রায়োরিটি, এর চেয়ে বড় প্রায়োরিটির কোনো বিষয় নেই, নিয়ে তারা প্রত্যেকটা আপনার এই করোনা সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করছে, প্রাণান্ত চেষ্টা করছে। আর আমাদের সরকার কোথা থেকে তাদের 2টা পয়সা ইনকাম হবে সেই চিন্তায় তারা আজকে পুরো মানুষকে আজকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে। এটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং হেলথ মিনিস্টার সাহেবের বক্তব্য একেবারে গ্রহণযোগ্য না আমরা মনে করছি। ওবায়দুল কাদের সাহেব সবসময় খুব সুন্দরভাবে কথা বলেন এবং মাঝে মাঝে তিনি তার বলার জায়গাগুলোকে পরিবর্তন করেন অত্যন্ত সুন্দর পরিবেশে। আবারও তিনি বলেছেন বিএনপির ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন। আসলে এগুলো কথা শুনলে আমার হাসি পায়, সকলেরই হাসি পায়, অনেকেই বলেন আর কি বিএনপির ভবিষ্যৎ নিয়ে ওনারা এত উদ্বিগ্ন কেন? এই কারণে তারা মনে করেন যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যা এই জনগণের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। বিএনপি একমাত্র দল যা এই ভয়াবহ দানবকে পরাজিত করে সত্যিকারের জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে। আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘোরতর অমানুষার অন্ধকারে নিমজ্জিত। এই জন্যে যে আওয়ামী লীগ যে কাজগুলো করছে, ইতিমধ্যে করেছে, গোটা জাতিকে তারা আজকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তারা এই জাতির সমস্ত অর্জিত যত কিছু ভালো, সুন্দর, যা কিছু অর্জন সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুটপাটের অর্থনীতি পরিণত করেছে এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল একটা সুন্দর, সুষ্ঠু, স্বাস্থ্য সম্মত একটা
নির্মাণ করা সেই জাতির সম্ভাবনাকে বিনষ্ট করে দিচ্ছে। এবং নির্মলেন্দু গুণের একটা কবিতা দেশ ধরে বলবো, কবিতাটা ঠিক কবিতাটা না, কবিতা দেশ ধরে বলতে চাই, কোন দিকে পালাবে তুমি, কোন দিকে পথ নেই, উত্তরে উত্তুঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পথ নেই। আওয়ামী লীগের অবস্থাটা এই হয়ে গেছে অলরেডি, এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ যেদিন জেগে উঠবে সেদিন আওয়ামী লীগ পালাবার কোন পথ খুঁজে পাবে না। আমি একটা লাইন জানতে চাই, আপনারা বলছেন যে শাটডাউনটা তামাশায় পরিণত হচ্ছে, কেন মনে হচ্ছে আপনার তামাশায় পরিণত হচ্ছে? কেন তামাশা নয়? আপনারা এর আগে লকডাউন দিলেন, সেই লকডাউন দিয়ে প্রথমেই একেবারে সাধারণ ছুটি ঘোষণা করলেন, ওটা লকডাউন দিলেন না, সাধারণ ছুটি ঘোষণা করলেন। সেই সাধারণ ছুটি দেখা গেল একবার গেল শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা, আবার তারা ফিরে আসলো। গাড়ি ঘোড়া সব গতকাল আপনি গতকালকে অস্ট্রেলিয়া দেখেছেন, একটা লকডাউন তো চলছে স্টিল অন, তাই না? তো গাড়ি ঘোড়া আপনি আবার বাইরে জেলাগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, যার ফলে কি হচ্ছে, মানুষ হেঁটে রওনা দিয়েছে, ঢাকা থেকে ফিরে আসছে। একদল লোক যাচ্ছে, ছুটি 7 দিন মনে করছে, যাচ্ছে, আরেকদল লোক ঢাকায় ফিরছে। তো এই যে ব্যবস্থাটা আমরা আগে চিন্তা করবেন না তো কি হতে পারে। এখন আবার কি করেছেন, প্রথমে প্রশাসন যে প্রতিমন্ত্রী তিনি বললেন যে একটা কঠিন লকডাউন হবে। এটা নিয়ে আমাদের আপনার বাংলাদেশের মানুষেরা কিন্তু আপনার অত্যন্ত উইকি, আপনার খুব উইকি, চমৎকার চমৎকার সমস্যা। একজন বললেন যে এবার আপনার কঠোর লকডাউন করলো সরকার, করলো না, বলছে যে হ্যাঁ এরপরে কি বলতে হবে, এরপরে কঠিন লকডাউন, তারপরে কি বলতে হবে, এরপরে হচ্ছে নেত্রীর লকডাউন, এরপরে কি বলতে আল্লাহর কসম লকডাউন। এই যে উইক হিউম্যান, যা বাংলাদেশের মানুষদের পক্ষে, কারণ এরা আর কি করবে, এগুলি করছে। আজকে বলছে বৃহস্পতিবার থেকে, সোমবার থেকে না। হ্যাঁ, এখন আবার এটা বলতেছে, এখন আর বলছে যে সোমবার থেকে নয়, বৃহস্পতিবার থেকে। ফান তামাশা তো সেই জন্যই। এই প্রেক্ষিতে বলেছে যে চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার দেখা হ্যাঁ, শ্বশুরবাড়িতে গেছে, এখনো আসে নাই। হ্যাঁ, দেখ এই জিনিসগুলো আপনাদের, আপনার তামাশা হচ্ছে, তামাশা মানে সবাই তামাশা করে। এরপরে স্বাস্থ্যমন্ত্রীর কথা দেখেন, স্বাস্থ্যমন্ত্রী কালকে আপনার মানিকগঞ্জে গেছেন, মানিকগঞ্জে গেছেন, অন্যান্য সমাজের সবসময় ফুটেড হয়ে থাকেন, কালকে দেখলাম হাফ শার্ট পরে, চেক শার্ট পরে উনি মানিকগঞ্জে গেছেন। মানিকগঞ্জে গিয়ে ওখানে আবার বলছেন জনগণ যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, জনগণকে সহযোগিতা করতে চায়, তাকে বাঁচতে চায়, আপনারা তো তাকে বাঁচতে দিচ্ছেন না। জি, ম্যাডাম আগের মতোই যেটা আমরা আগের বলেছিলাম এটা তো অন আছে, এই বিষয়টা আপনার অন আছে, কিন্তু এই বিষয়ে আপনার অগ্রগতি হলে আমরা আপনাদেরকে জানাবো। প্রত্যেক দিন ওনার চেক আপ হয়। আপনার একটা টিম অফ ডক্টরস আছে যারা রাত্রে, বেশ রাত্রে গিয়ে, বিশেষ করে আপনার সিদ্দিকী সাহেব এবং জাহিদ সাহেব, তারা দুজনই প্রত্যেক রাতেই জানান, মাঝে মাঝে সপ্তাহে একদিন করে আপনারা এখন গোটা টিমটাকে দেখবেন। শি ইজ বেটার, ফিলিং বেটার। মাননীয় মহাসচিব, আমি জাকারিয়া, আমি ডিবিসিতে কাজ করি। আমার একটি প্রশ্ন আছে, গতকালকে জাতীয় প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম ছিল, সেখানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একটি বক্তব্যকে দেওয়ার সময় ছাত্র দলের বেশ কয়েকজন নেতা বা কর্মী ওখানে উপস্থিত ছিলেন, তারা তার প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে যদি এই বক্তব্য দেওয়া থেকে আপনি বিরত না হন বা আপনার যদি কিছু একটা দায় আমরা নেব না, এই কথাটি বলেছেন। এবং বেশ কয়েকদিন আগে একটি জাতীয় দৈনিকে একটি খবর প্রকাশিত হয়েছিল, আপনারা প্রতিবাদ দিয়েছেন, আবার ওই প্রতিবেদকও তার বক্তব্য উপস্থাপন করেছে। আমি দলের একটা কথা আপনাদেরকে অনেকবার যে এখন জাতির সামনে সংকটটা কোথায়, জাতির সামনে সংকট, প্রধান সংকট হচ্ছে গণতন্ত্র। জাতির সামনে সংকট হচ্ছে যে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তারা আজকে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদেরকে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম করে একটা ভয়, একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছে। এমনকি ভয়টা মেধা, মাথাকে ব্রেনও চলে গেছে। এটাকে আপনার নর্থ কোরিয়াতে যে অবস্থা সৃষ্টি করা হয়েছে, চিন্তা শক্তিটাকে পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয়, এখানে আজকে সেই অবস্থা হচ্ছে। আমি জানি না আপনারা যারা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মিডিয়াকে, আমরা সবসময় মনে করি যে মিডিয়া হচ্ছে এমন একটা স্তম্ভ, এমন একটা পিলার যে গণতন্ত্রকে শক্তিশালী করে, গণতন্ত্রকে দাঁড় করিয়ে রাখে, সেই জায়গায়
মিডিয়ার মধ্যে আমি জানি যে চাপ পড়ে, বিভিন্ন জায়গা থেকে চাপ আসে, বাধ্য করা হয়, তারা মাঝে মাঝে কিছু রিপোর্ট করেন যে রিপোর্টগুলো গণতন্ত্রের পক্ষে নয়। It's not the crisis of BNP now that in front of the nation. The crisis is Awami League's misdeeds. আজকে এই সরকার জনগণের সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে এই রাষ্ট্রকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে, সে ব্যাপারে কিন্তু সেই রকম কোনো আমরা দেখি না। সেখানে আপনার পত্র পত্রিকায় সেটা লেখা দেখি না। আমরা তাও বুঝি কেন নিতে পারেন না তারা, কারণ লেখার সঙ্গে সঙ্গে তাদের আপনার চলে যাবে, আপনার যে কি বলে এটাকে জানো, চাকরি চলে যাবে। না না আপনার বিজ্ঞাপন বন্ধ হবে প্রথমে, তারপর যে লিখবে তার চাকরি যাবে, তারপর ডিক্লারেশন চলে যাবে। দিস আর দ্য ইস্যু। এমনকি তুলে নিয়ে গিয়ে গুমো করে ফেলতে পারে, এমনকি ঘরের মধ্যে ঢুকে আপনাকে হত্যা করতে পারে, তারপরে আবার এই কথা বলবে যে বেডরুমের দায়িত্ব তো আমরা নিয়ে নিই। তো দিস ইজ ইয়োর গভর্নমেন্ট। এইখানে আজকে বিএনপির সমালোচনা করে, বিএনপি কে নিয়ে এত উঠে পড়ার কারণটা কি থাকতে পারে? সারাক্ষণ বিএনপি বিএনপি ইজ এ ফ্যাক্টর, বিএনপি একমাত্র ফ্যাক্টর, এবং তারেক রহমান আরেকটা বড় ফ্যাক্টর, যেখানে তারেক রহমান সম্পর্কে এই সমস্ত মানে তৈরি করা মন করা সমস্ত কথাবার্তা সবাই দেখেন। বিএনপির মধ্যে কোনো প্রবলেম নাই। যারা এগুলো লেখেন তারা নিঃসন্দেহে ভুল তথ্য থেকে লেখেন, ভুল বিভ্রান্ত হয়ে লেখেন এবং জনগণকে বিভ্রান্ত করেন। এটা আমি মনে করি যে দিস ইজ নট দ্য ক্রাইসিস এট দিস টাইম, এবং পত্রিকাগুলো প্রায়োরিটি ফিক্স আপ করতে পারছে না। প্রায়োরিটি শুড বি যে আপনার যে স্বাস্থ্য, করোনা, এই সমস্ত প্রায়োরিটি আছে। তো প্রায়োরিটি শুড বি মেগা corruption. Priority should be Dhaka to Gazipur road. Priority should be there is no bed in the hospitals, no oxygen. প্রণোদনা নাই, মানুষ খেতে পাচ্ছে না, লকডাউন দিচ্ছেন, চাকরিচ্যুত হয়ে যাচ্ছে মানুষ, 2 কোটি নতুন করে দরিদ্র হয়েছে মানুষ। Where are those reports? Except few reports. তো এটা কি বিএনপি রাখার দায়িত্ব? আপনার জনগণের দায়িত্ব নয়? একই সঙ্গে আপনার এই পত্রিকা মিডিয়ার কোনো দায়িত্ব নেই? কোন দেশে গণতন্ত্র সফল হয়েছে মিডিয়ার একটা ভূমিকা ছাড়া? কোন দেশে? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল, এটা একটা হেটেরোজেনিয়াস পলিটিক্যাল পার্টি, কোনো মনোলিথিক পলিটিক্যাল পার্টিও না। ইটস আ প্ল্যাটফর্ম অফ অল দ্য পেট্রিয়টিক এলিমেন্টস। সেই জায়গায় কিছু কথা থাকবে, কিছু থাকবে, যেহেতু গণতান্ত্রিক দল সেখানে আপনার বিভিন্ন রকম কথাবার্তা থাকবে। But under the leadership of Begum Khaleda Zia and Tareq Rahman, BNP is united than the past. অতীতে যা ছিল তার চেয়ে বেশি ইউনাইটেড হয়ে আছে বিএনপি এখন। আপনারা দেখেন না কেন যে গত 3 বছরে, তারও আগে প্রায় 1 যুগ ধরে যে অত্যাচার নির্যাতন বিএনপির উপর দিয়ে চলছে, তার মধ্যে করে দেখেন বিএনপি এখন পর্যন্ত মাথা সোজা করে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। দ্যাট ইজ দ্য রিজন যে বিএনপি একটা সত্যিকার অর্থে জনগণের একটা দল, জনগণের আকাঙ্ক্ষা নিয়ে এই দলটা ধারণ করে আছে। এবং তারেক রহমান সাহেব এই দুর্দিনে সুদূর লন্ডন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন, সেই নেতৃত্বে গোটা দল ইউনাইটেড হয়ে আছে। আচ্ছা, এখন প্রশ্ন ডিবিসি ফাইন্ডস আউট গুড পয়েন্টস অলওয়েজ। বিএনপি সমস্যাগুলো দেখে ভালো করে ডিবিসি। আই আন্ডারস্ট্যান্ড। অ্যাক্ট করেন। আমি আপনাদের মাধ্যমে আপনাদের পত্রিকা চ্যানেলকে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে লিখে সমস্যার সমাধান হবে না, বরঞ্চ বিএনপিকে শক্তিশালী করার চেষ্টা করে, যাতে বিএনপি আরো দ্রুত তার সঙ্গে কাজ করতে পারে। এটা কিন্তু বিএনপি সম্পর্কে যেগুলো লেখা হয়, মনে হয় যেগুলো ফরমাইশি লেখা এবং বিএনপিকে দুর্বল করার জন্য লেখা, গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার জন্য লেখা। দ্যাট উইল নট সলভ দ্য প্রবলেম। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে বিএনপি উইল লিড, ডেফিনেটলি লিডিং, উইল লিড দ্য মুভমেন্ট এগেইনস্ট দিস ফ্যাসিস্ট গভর্নমেন্ট ইন ভেরি নিয়ার ফিউচার। Yes. Thank you.